নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম সাধন বদ্যির গপ্প। আসুন শুরু করি। এ গ্রামের সবটা তো মেঠো পথ। এই একটাই যা একটু ভদ্রস্থ রাস্তা, যে রাস্তা ধরে ডাকঘর যাও, স্টেশনের দিকে যাও, অনেকটা দূরের সরকারি হাসপাতালে যাও। আর নবীন পণ্ডিতের পাঠশালা, সেও তো এইখান দিয়েই শর্টকাট। হলে হবে কি, ছেলেগুলো বরং বন বাদার বাঁশবন ঠেঙিয়েও পাঠশালে যাবে, তবু সাধ্যপক্ষে এই পাকা রাস্তা দিয়ে যাবে না। যাবে কি করে? একেবারে রাস্তার ওপর ঠিক মোড়ের মাথায় সাধন কবরেজের মহামায়া আয়ুর্বেদ ভবন নয়? আর সাধন কবরেজের ওই একতলা ছোটখাটো পাকা বাড়িটার দুদিকে ঘেরা দাওয়া নেই? তাহলে ওই ঘেরা দাওয়ার কোণটায় বসে থাকলে এদিক ওদিক দুদিক নজরে রাখা যায় না? সাধন কবরেজের নজর এড়িয়ে কোনখান দিয়ে শট করে সরে পড়বে তুমি? সরে পড়বার আগেই তো সাধন তার মাদুর পাতা পীঠস্থান থেকে নেমে পড়ে ক্যাক করে ধরে ফেলবেন ছেলেটাকে। হ্যাঁ রে ফেলা, তোর ঠাকমার জন্য সেই যে একবার ওষুধ নিয়ে গেলি, আর কই এলি না? বলেছিলুম না 3 দিন পরে এসে খবর দিয়ে আবার ওষুধ নিয়ে যেতে? ফেলা অবলীলায় বলে, ঠাকমা তো কবেই সেরে উঠেছে, এক কাশি করে পান্তা খাচ্ছে কাঁচা লঙ্কা চটকে চটকে। তো দেখছিস তাহলে মহামায়া আয়ুর্বেদ ভবনে ওষুধের গুণ? বলি, তোর যে চোখটা ছলছল করছে মনে হচ্ছে, দেখি নাড়িটা। ছলছল আবার কি, আমার চোখই অমনি বলে যতই পালাবার চেষ্টা করুক ফেলা, ততক্ষণে তার শুটকো কবজিটা সাধন কবরেজের বজ্রমুষ্টির মধ্যে এসে গেছে। যা ভেবেছি, নারী ভার, জ্বর আসতে পারে। দাঁড়া, এক পুরিয়া জরাসুর চূর্ণ খেয়ে যা। আমার কিছু হয় নাই কবরেজ মশাই, আমার ছেড়ে দেন। ছেড়ে দেব ওষুধ না দিয়ে? পরাণ, 3খানা শিউলি পাতা ছেঁচে রস করে এক পুরিয়া জরাসুর চূর্ণ খোলে মেরে নিয়ে আয় দেখি চটপট। শিঙ্গি মাছের মতন পিছলে পালাতে চেষ্টা করছে। তার সাধ্য কি ফেলার যে পিছলে পালায় জরাসুর চূর্ণ না খেয়ে? তবে আর সহজে সে পথ মারাতে পারবে ফেলা? না হয় সরকারদের বাঁশবাগানের মধ্য দিয়ে হাতে গায়ে কাঁটার ছড় খেতে খেতে খানিকটা দেরি করেই পাঠশালে পৌঁছবে। শুধু ফেলা কেন, মধু, সুখেন, নারায়ণ, গোবিন্দ, জয়হরি, বোঁচা, তিনু, কাকে না 2-5 বার কবলে ফেলেছেন সাধন। সুখেন, তুই নগেন কামারের ছেলে না? আগে হ্যাঁ তো। এদিকে আয় দেখি। কি বলবে ওইখান থেকেই বলো না, এখন পাঠশালের তারা, দেরি হলে পণ্ডিত পিঠে ছাল তুলবে। ছাল তুলবে? তোলাচ্ছি ছাল। পোড়োগুলোর দিকে তাকিয়ে দেখে না তোর পেটটা এমন ফোলা কেন? আহা, এক্ষুনি 1 পেট পান্ত খেয়ে আসেনি বুঝি? ওহ, আবার পান্তাও চলছে? সেদিন বলিনি ম্যালেরিয়া রুগীর পান্তা নিষেধ? এত পিলের জয় ডাক, আয় শিগগির এদিকে। তা সে আসার আগেই সাধন এগিয়ে তাকে ধরে ফেলেছেন। পরাণ, বেলপাতার রস কর, তার আগে বৃহৎ প্লীহানাশক বটিকাটা বার কর। আজ এখন একটা খেয়ে যা, আর 14টা নিয়ে যা। 7 দিন 2 বেলা খাবি, তারপর এসে আবার দেখাবি, দেখিস পিলে চুপসে আমসি হয়ে গেছে। বেলপাতার রসে গোলা একটা বৃহৎ প্লীহানাশক বটিকা গিলে কোচার খুঁটে আর 7 দিনের মতো বটিকা বেঁধে নিয়ে তবেই রেহাই সুখেনের। রাস্তায় খানিক গিয়ে কোচার খুঁট খুলে বটিকাদের ডোবার জলে বিসর্জন দিয়ে সুখেন পাঠশালায় পৌঁছয়। 7 দিন ছেড়ে 3-7 21 দিনও এ পথ মারায় না। পিলে আমসি হয়ে গেলেও কি জয়ঢাক হয়ে উঠল এ নিয়ে সুখেনের মাথা ব্যথা নেই। হ্যাঁ রে নারায়ণ, বলি চেহারা যে দেখছি কাঠিসার হয়ে যাচ্ছে দিন দিন। দুধ টুধ খাস একটু? দুধ? নারায়ণ হেসে ওঠে, বলে, ভাত জোটে না আবার দুধ, ঘরে কটা গরু? সাধন কবিরাজ রেগে উঠে বলেন, তা তোদের ঘরে গরু না থাকুক আমার গোয়ালে 3-4টে গরু নেই? এই পরাণ আর আমি দুজনে কত খাবো? আয়, 1 গ্লাস দুধ খেয়ে যা, আর রোজ এই পাঠশালা ফেরত 1 গ্লাস করে দুধ খেয়ে যাবি, বুঝলি? দিন 2 তা আসে নারায়ণ। তারপর দিন একটা পেতলের ঘটি হাতে নিয়ে আসে।
দুধটা এতেই দাও। এরাম পেতলে ঘটিতে খেতে যাবি কেন? কাঁসার গেলাস কি দোষ করলো? নে খেয়ে নে। খাবো না, ঘরে নিয়ে যাব। জ্যাটা বলল, একলা খাবি কেন? ঘরে আনিস, সকলকার চা খাওয়ার কাজে লাগবে। ও বটে, সবাই চা খেলে তোর গায়ে গতি লাগবে? খবরদার, জ্যাঠা খুড়োর ওসব কুমন্ত্রণা শুনবি না। তুই দুধটা খেয়ে যাবি, হারে মাস লাগবে। কিন্তু নারায়ণ আর এমুখ হয় না, কেউই হয় না। হতাশ কবরে ছেলেদের পাঠশালে যাবার আর ফেরার সময়টা রাস্তায় নেমে ঘোরাঘুরি করেন। হঠাৎ হঠাৎ কাউকে দেখতে পেলেই তাকে টানতে টানতে নিয়ে আসেন। আমার দিকে চোখটা মেলে তাকা দিকে তিনু। যা সন্দেহ করছি তাই। দূরে থেকেই টের পেয়েছি নেবা ধরেছে। আয় আমার সঙ্গে, পরাণ। এক টিপ অর্জুন ছালচূর্ণ, এক টিপ গোখুর চূর্ণ আর এক রতি মুক্তাভস্য মধুতে মেরে নিয়ে আয় দেখি। নেবা বড় কষ্টের অসুখ রে তিনু, অগ্রাহ্য করতে নেই। এখন কদিন পাঠশালে যাস নে, রোগটা একটু ছোঁয়াচে। বাড়িতে ভাই বোনগুলোর সঙ্গে বড্ড মাকামাকি করিস নে, বুঝলি? আর বাড়িতে মা ঠাকুমাকে বলে দিবি তোকে যেন আলাদা করে তেল ছাড়া সেদ্ধ ঝোল ভাত রেঁধে দেয়। এখন এই ওষুধ খেলি, আর এক পুড়িয়া নিয়ে যা। পরাণ, ছোট এক শিশি মধুও দিয়ে দে ছেলেটাকে। সাবধানে নিয়ে যা তিনু। বাড়িতে খলন নুড়ি যা থাকে মাকে বলিস পাথর বাটিতে রেখে একটা পাথরে নুড়ি টুড়ি ধুয়ে নিয়ে তাই দিয়ে মেরে খাওয়াতে। তা বলবি কবরেজ মশাই বলেছে রোগটা ছোঁয়াচে। ছোঁয়াচে! পাগলা কবরেজের কথা শুনতে তিনু কোম্পানির দায় পড়ছে। তিনু মধুটুকু চেটে চেটে খেয়ে নেয় এবং ওষুধটা চালের পাতায় গুঁজে রাখে। আর পিসি বলে, ওহ, কত তেল ঢেলে ঢেলে রান্না তোর মায়ে! একটু নুন হলুদ আর গাছের কাঁচা লঙ্কা, এই তো রান্নার মশলা। শুধু সে তো মুখে রুজবে। বেগুনে দুটো লঙ্কা না দিলে বেগুনি বা কত? উঠোনে পাটানে গুচ্ছির শাক পাতা, কচুর ডাঁটা আর লাউ কুমড়ো জন্মায়, তাই যা ভরসা। তা এর থেকে ভালো অবস্থা নবীন পণ্ডিতের পাঠশালায় পড়ুয়াদের কারুরই নেই। সেই হাসপাতালের ওধারে যে সরকারি প্রাইমারি স্কুলটা হয়েছে তাতে হয়তো আরেকটু পদস্থরা পড়ে, কিন্তু তাদের পাকড়াতে যাবার সুবিধে নেই তেমন। আর সত্যি বলতে বেশি দরকার তো এদেরই। শুধু অবস্থার দারিদ্র্যই নয়, বোধবুদ্ধির দারিদ্র্যেই যে এরা দুর্দশার অতলে তলিয়ে আছে। এদের জন্যই তো এই চালতা বেড়ে গ্রামে এসে পড়ে থাকা শত কষ্ট সয়ে। এই গ্রামে কথা কইবার মতো লোক বলতে এক পোস্ট অফিসের পোস্টমাস্টার বাবু পড়ে আছেন এখানে অনেক বছর। ভালো জায়গায় বদলির নাম নেই, অথচ ওই অভয়চরণ ঘোষের থেকে জুনিয়রগুলো ভালো জায়গায় বদলি হয়ে যাচ্ছে প্রমোশন পেয়ে পেয়ে। অভয় ঘোষ নিঃশ্বাস ফেলে বলে, এই কলিকালে ন্যায় বিচার বলে কিছু নেই কবরেজ মশাই। ওপরওয়ালাকে তেল দিতে পারো, নচেত ঠাঁই বুঝে ঘুষ দিতে পারো, তবেই বিচার পাবে। তবে আপনি যে কেন এই হতচ্ছাড়া জায়গায় পড়ে আছেন কবরেজ মশাই তা বুঝি না। একমাত্র পেটের দায় ছাড়া কেউ এমন জঘন্য জায়গায় পড়ে থাকে? তা আপনার তো বুঝি সে দায় নেই। শুধু বিনা পয়সায় চিকিৎসাই নয়, বিনা পয়সায় ওষুধ পর্যন্ত বিলোন, তার উপর আবার পথ্যি। সাধন একটু মলিন হেসে বলে, পেটের দায় ছাড়াও আরো কিছু দায় থাকে হে মাস্টার। বুঝলু, আদর্শের দায়, কিন্তু উপকারটা নিচ্ছে কে? কবরেজ আরো মলিন হেসে বলেন, সেই তো দুঃখ। শুধু ছেলে পুলে কেন, ধারীরাও তো একই কাজ করে। আয় তো কাছে আয়, নারীটা একটু দেখি বললেই এখন বড্ড তারা কবরেজ মশাই বলে বউ বউ করে ছুট মারে, অথচ দেখছি মুখ চোখের চেহারা খারাপ। আমার তো দৃঢ় বিশ্বাস এই চাষিবাসী হতভাগাগুলোর মধ্যে 3 ভাগই ক্ষয় কাশ কালাজ্বর নেবার অতিসারে ভুগছে, তার উপরই পান্তা গিলছে আর প্রাণপণ খেটে মরছে। মাস্টার একটু দার্শনিক হাসি হাসে, তবু তো টিকেও আছে। যতদিন না পরমায় ফুরবে ততদিন জমের বাবারও সাধ্যি নেই ওদের পৃথিবী থেকে হটায়। না, কোনোখানেই মন ভালো হওয়ার মতো পরিবেশ নেই। সাধন কবরেজ ভাবতে থাকেন এদের ভালো করবার পথটা কি। পোস্ট অফিস থেকে ফেরার পথে দেখতে পেলেন তিনও তার কটা পুইয়ে পাওয়া বন্ধুর সঙ্গে হরুণমার তেলে ভাজার দোকানের সামনে বসে মুড়ি আর ফুলুরি খাচ্ছে এবং হ্যাঁ হ্যাঁ করে হেসে হেসে বলছে,
পাগলা কবরেজ বিদেন দিয়েছে শুধু সেদ্ধ ঝোল ভাত খেতে, তাই খাচ্ছি বুঝলি। ও পিসি, ফুলুরিতে কি ঝাল গো? 100টা লঙ্কা দিয়েছো বুঝি? তবে খেতে যা ফার্স্ট ক্লাস হয়েছে। আর দুটো দাও তো, এটা কিন্তু ধারে, আর পয়সা নাই। সাধনের ইচ্ছে হলো ছুটে গিয়ে ছেলেটার গালে ঠাস করে একটা চড় কষিয়ে দেন। কষ্টে নিজেকে সামলে নিয়ে পিছিয়ে একটু ফাঁক পেয়ে অন্য দিক ধরে এগিয়ে গেলেন। পরাণ বলল, আপনি যেমন কথা, ওই লক্ষ্মী ছাড়া মুখু ঢেকিদের ভালো করবার চেষ্টা করতে চান, যারা নিজেদের ভালোটা বোঝে না। সাধন তেমনি দুঃখের হাসি হেসে বললেন, নিজের ভালোটাই যদি বুঝবে তাহলে আর মুখু বলেছে কেন? আর লক্ষ্মী ছাড়া অবস্থাই বা কেন? এই যে যে পুকুরে জল খায়, সেই পুকুরেই বাসন মাজে, কাপড় ধোয়ে, ময়লা ফেলে। বারণ করতে করতে হদ্দ হয়ে যায়নি? শোনে, যাকে পাহারা দেওয়ার জন্য খাড়া রাখিয়েছি সে নিজেই লুকিয়ে চুরিয়ে নোংরা কাজ করছে। তার উপর পাড়া শুদ্ধ অসন্তোষ গজরানি। পুকুরটা কি কবরেজের কেনা? চিরটা কাল এই পুকুরে সব করছি আমরা, উনি অধিকার কেড়ে নেবার কে? জানিস তো সব। পরানো দুঃখের গলায় বলে, জানি সব, তবে বুঝেছি এদের উদ্ধার নাই কর্তা। আমি বলি কি, এ গাছ ছেড়ে অন্য জায়গায় গিয়ে একটু নতুন হয়ে বসবেন চলুন, তাতে যদি। সাধন বলেন, হেরে পালিয়ে যাব? আগে মানে মানে তাই। তাছাড়া এখানে এই যে ধীরে ধীরে এত বড় একখানা বাগান গড়ে তুলেছি, যত সব ঔষধি লতার আর ঔষধি বৃক্ষের, সেটা ফেলে চলে যাব? তেমনটি আর কোথায় চট করে পাবো? পরাণ একটু রেগে গিয়ে বলে, ওই ওষুধ বৃক্ষ লতাদের ধুয়ে ধুয়ে আপনি জল খেলেই হতভাগাদের কোনো উপকার হবে? ওরা খায়? সাধন হতাশ গলায় বলেন, গুরুদেব বলেছিলেন, পরোপকারে প্রতিপদে বাধা পাবি সাধন। যাদের উপকার করতে যাবি তারাই বেশি করে বাধা দেবে আর তোকে উৎখাত করতে চেষ্টা করবে। তবু হার মানবি না। ছলে বলে কৌশলে যেভাবেই হোক তাদের ভালো করবি। মুখ্যদের তাই করতে হয়। শাস্ত্রে তাই পাপ পুণ্যের ভয় দেখিয়ে। পরাণ একটু চমকে উঠে বলে, কি বললেন? ছলে বলে কৌশলে? এই কথাটা তো আগে বলেন নাই। তোকে বলে আর কি হতো? তা ছল কৌশল কিছু না জানলেও বল প্রয়োগের চেষ্টা তো করি বাবু, দেখেছিস। হাত ছাড়িয়ে ছুট মারে, পিঠ টান দেয়। ছেলেপুলের কথা কি বলবো, পুরোধারীরাও তাই। সেদিন হাটবারে হাটে গিয়ে ঘুরছি, দেখে বুঝতে চেষ্টা করছি যে শরীরের মধ্যে শক্ত রোগ পুষে নিয়ে বসে খেটে মরছি। তো হঠাৎ দেখি জটাই তাঁতির ছেলেটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। তাকিয়ে দেখে চমকে গেলাম। কানের লতি এতখানি পুরু হয়ে গেছে, নাকের ডগা লালচে আর ফুলো, আর চায়ের গেলাসটা ধরছে দু হাতে। তার মানে হাতের জোরের অভাব। এ তো ভালো লক্ষণ নয়, বুঝতেই পারছিস। তুইও তো আমার সঙ্গে হাত পাকিয়ে আধা কবরেজ হয়ে উঠেছিস। তো চা খাওয়া হলে কাছে ডেকে যেই বলেছি, এই তো চেহারাটা আমার যেন কেমন ভালো ঠেকছে না। কাল একবার আমার কাছে যাস দিকি, তো তোকে কি বলবো পরাণ, খেকিয়ে উঠে আমায় যেন তেড়ে মারতে উঠল। বলে কিনা, গেরাম শুদ্ধ লোককে ধরে ধরে রুগী বানিয়ে পশার বাড়াবার তাল। আমার কিছু হয় নাই, শুধু মুধু আপনার সাথে দেখা করতে যাব কেন? আর হাট শুদ্ধ লোক ওকেই সাপোর্ট করে হাসাহাসি করতে লাগলো। মনের অবস্থা কেমন হয় বল? ভুলিয়ে ভালিয়ে সবাইকে রুগী বানিয়ে সাধন কবরেজ পশার জমিয়ে কোটা বালাখানা তুলবে। পরাণ বলে, মিথ্যে মন খারাপ করে লাভ নাই কর্তা। হাত মুখ ধুয়ে সন্ধ্যা আন্নিকে বসুন, একটু জল খান। সাধন হঠাৎ ঘোষণার মতো করে বলে ওঠেন, ভাবছি একবার গুরুদেবের কাছে ঘুরে আসি। গুরুদেবের কাছে? আপনার গুরুদেব কোথায় যেন থাকে? হরিদ্বারে একখানা নিরাময় আশ্রম খুলে বসে ইহকাল পরকাল দু থানেরই কাজ করছেন। তো গোটা কতক দিন তুই একা চালিয়ে নিতে পারবি না? পরাণ একটু হেসে বলে, চালাচালি আর কি, রুগীর ভিড়ে হিমশিম খাবার ভয় তো নাই। চলবার মধ্যে নিজের পেটটা তো সে যা ঘরে সংসারে আছে তাতেই চলে যাবে। কতদিন নাগাদ লাগবে? ধর দিন কুড়ি, কি বড় জোর মাসখানেক। তীর্থস্থানে যাব, চট করে ফিরে আসতে মন লাগবে না। তা তোর কাছে টাকা আমি রেখে যাব বই কি কিছু।
গরুগুলোরও খোরাকি লাগবে, রাখাল বালকের মাইনে। তাছাড়া ধর কোনো হঠাৎ দরকার হলো, তো নিছক একা থাকিস না, তোর সেই ভাগ্নেটাকে না হয় আনিয়ে নিস। পরাণ হঠাৎ যেন অন্য জগতে বিচরণ করছে, তাই আবছা গলায় বলে, তো তাই হবে। কিন্তু সাধন কবরেজের কপাল। হরিদ্বারে গুরুদেবের আশ্রমে গিয়ে দেখলেন তিনি আশ্রমের ভার এক শিষ্যের হাতে দিয়ে গঙ্গোত্রী যমুনোত্রীর পথে রওনা দিয়েছেন। এতটা এসে অমনি ফিরে যাবেন গুরুদর্শন না করে? কবে নাগাদ ফিরবেন গুরুদেব সে বলা শক্ত। হঠাৎ মন হলে কেদার বদ্রীও চলে যেতে পারেন, গেছেন 2-4 বার, তবু পাহাড়ের টান বড় টান। সাধনের হঠাৎ মনে হলো আশ্চর্য, কেউ কেউ বারবারও যায়, অথচ সাধন বদ্রী কখনো কেদার বদ্রীর পথ মারায়নি। গুরুদেবের ফেরার অপেক্ষায় যখন বসেই থাকতে হবে, তখন সাধন একবার কেদার বদ্রী ঘুরে আসুন না কেন? তা এসেছিলেন বই কি ঘুরে। এ সময় হরিদ্বার থেকে কত কেদার বদ্রীর যাত্রী তাদের একটা দলে ভিড়ে গিয়েছিলেন, কিন্তু এবারের যাত্রাটা যে এত অশুভ ছিল তা কে জানত। ফিরে এসে দেখলেন গুরুদেব ফিরে এসেছেন বটে, কিন্তু প্রচন্ড জ্বর, নিউমোনিয়া নিয়ে। চিনতেই পারছিলেন না প্রথমটায় সাধনকে। তারপর চিনলেন, বললেন, এবার ডাক এসেছে, চলে যাচ্ছি। ভক্ত শিষ্যরা হাহাকার করে উঠল। গুরুদেব কষ্টে বললেন, আমি তোকে তখন আরো অনেককে একটা ভুল শিক্ষা দিয়েছিলাম রে। ভুল? আপনি? হ্যাঁ রে বাবা, স্বয়ং ভগবানেরও কখনো কখনো ভুল হয়, মানুষ তো কোন ছাড়। তোদের বলেছিলুম নিজে ডেকে ডেকে বিনি পয়সায় দেখবি, বিনি পয়সায় ওষুধ দিবি। মস্ত ভুলই হয়েছিল। দেখেছি মানুষের স্বভাবই হচ্ছে বিনামূল্যে কিছু পেলে তার প্রতি গ্রাহ্য থাকে না। মূল্যের বিনিময়ে কিছু পেলে তবেই সে বস্তুর প্রতি সমীহ ভাব আসে। তবে এই এখানে নিরাময় ভবন, এর আলাদা মূল্য। যার প্রয়োজন অথচ ক্ষমতা নেই, সেই স্বেচ্ছায় ছুটে আসে এখানে। জায়গা দিতে না পারলে ঝুলোঝুলি করে, মাটিতে পড়ে থাকতে চায়। এদের রাখা সার্থক। কেউ কিছু পাবার জন্যে হাতটা পাতলে তবে দেবে, তার আগে নয়। ক্রমশ কথা জড়িয়ে গেল। অতঃপর সাধন কবরেজও জড়িয়ে পড়লেন। বেশ অনেকদিন ভোগার পর গুরুদেব দেহ রক্ষা করলেন। সাধন বাড়িতে টেলিগ্রাম করে টাকা চেয়ে পাঠালেন, আর পরাণের কাছে চিঠি লিখে তার অবস্থা জানালেন। এখন সহজে ফেরার উপায় নেই। গুরুদেবের দেহ রক্ষার পর সাধনও কিছুদিন ভুগলেন। তারপর ফেরার পথে কাশীতে বাড়িতে নেমে ভাই ভাইপোদের সংসারে কিছুদিন বিশ্রামে কাটিয়ে অবশেষে ফিরলেন তার ফেলে যাওয়া কর্মক্ষেত্রে। তখন মনের মধ্যে নতুন সংকল্প। হিসেব করে দেখলেন প্রায় মাস 10 পরে ফিরছেন। কিন্তু এ কি, কোথায় ফিরছেন? চালতা বেড়ে আবার বাসগুমটি হলো কবে? সেই তেঁতুল বেড়ে থেকে তো খানিক রিক্সা আর বেশ খানিক পায়ে হেঁটে আসতে হতো। তা আজই চালতা বেড়ে এত লোকের যাবার দরকার পড়লো কেন? মেলা টেলা কিছু বসেছে নাকি? কিন্তু বেশিরভাগই তো মনে হচ্ছে পূর্ণাত্রী যাত্রী। কথাবার্তা শুনেই মনে হচ্ছে কোনোখানে মানত পুজোর ব্যাপার রয়েছে। কোনো কোনো প্রত্যক্ষদর্শী অন্যজনদের কোনো দেবীর এক একটা অলৌকিক মহিমার কথা গল্প করছে। আপনি ঠিকই শুনেছেন, পরাণ বাবা একজন অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ, স্বয়ং মা মহাকালীর সঙ্গে কথা বলেন। গভীর রাত্রে অনেকেই ওর মন্দিরের বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনেছেন। অথচ শুনেছি নাকি কিছুদিন আগেও উনি একজন সাধারণ মানুষই ছিলেন। ঠাকুরের কৃপায় কার ভাগ্যে যে কখন কি ঘটে। একা মানুষ, স্ত্রী পুত্র পরিবার কিছুই নেই। সপাকে রাধেন, খান, থাকেন আর বাগানের গাছগাছালি দেখেন। হঠাৎ একদিন শ্রোতা বক্তাকে থামিয়ে দিয়ে বলেন, স্ত্রী পুত্র কেউ নেই, একা থাকতেন, সপাকে খান, তার মানে ভিতরে ভিতরে সাধকই ছিলেন। তাই ছিলেন হয়তো। অনেকে এমন গুপ্ত সাধক থাকেন। তবে গ্রামের লোকেরা বলে আগে এখানে এক পাগলা ডাক্তার না কবরেজকে ছিল,
পরাণ বাবা ছিলেন তার কম্পাউন্ডার। গুপ্ত সাধকেরা এইভাবেই ছদ্ম আবরণে থাকেন আর কি। তো সেই পাগলা একদিন খেয়ালের বশে কোথায় চলে যায়, পরাণ বাবা থেকে যান। কয়েকদিন গুম হয়ে থাকে। হঠাৎ একদিন, এই যা বলছিল, হঠাৎ একদিন লোকে দেখে ঘরের দাওয়ায়, মানে এখন যা দেখবেন তাতে ঠিক বুঝবেন না। এখন তো মস্ত পাকা দালান, তার একধারে মা মহাকালীর মন্দির ঘর, যার গায়ে লেখা বড় বড় করে, লেখা আছে মহামায়া আয়ুবৃদ্ধি ভবন। আয়ুবৃদ্ধি, ওই তো, এইখানেই তো মায়ের খেলা। তো লোকে দেখে সেই তখনকার অ্যাসবেস্টাসের চালা ঘরের দালানে ছোট একখানি মা কালীর প্রতিমা, আর তার সামনে ওই পরাণ বাবা গড়াগড়ি খাচ্ছে, মা গো, তুই অধম সন্তানের কাছে কেন এলি মা? ভক্তি নাই, মুক্তি নাই, শক্তি নাই, বল ভরসা কিছুই নাই, কোথা থেকে এলি তুই? ব্যাপারটা তাজ্জব। গ্রামের কেউ স্বীকার করতে পারল না যে রাতের অন্ধকারে মূর্তি রেখে গেছে। আর সত্যি বলতে তেমন ধরনের লোক এ গায়ে নেইও। সবাই গরিব গুরব চাষাভুষো, আর ভিনগা থেকেই বা কে কখন আসবে। ব্যাপারটা অলৌকিকই। মূর্তিটির একটু বিশেষত্বও আছে। এত খাটো ঠিক এ ধরনের মূর্তি করা হয় না। মাঝে মাঝে যা হয় সে হচ্ছে বৃহৎ সাইজ রক্ষেকালীর প্রতিমা। তো তারপর তারপর মায়ের স্বপ্নাদেশ, ওরে এখানে বড় অভাগা হতভাগাদের বাস, তাদের ভালো করতেই আমার এখানে আসা, আমাকে অনাদর করে ফেলে দিস নে। তাই কি আর কেউ দেয়? ওই মহামায়া মহাকালী কৃপায় পরাণ বাবা কোন উচ্চ স্তরে উঠে গেলেন যে তা না দেখলে বুঝতে পারবেন না। আশ্চর্য, মাত্র মাস কয়েকের মধ্যেই মাথায় জটার আবির্ভাব, গোফতারি কামানো তো বন্ধ, পরম সাধুর চেহারা। আর কি মিষ্টি কথা! শনি মঙ্গলবার ভর হয়। ভর হয়? কোথায় আছেন আপনি? ভর হয় না? ভরেই তো যত আধি ব্যাধিগ্রস্তরা দৈব ওষুধ লাভ করে। শুধু এই গ্রামের কেন, এই তল্লাটের 10টা গ্রাম থেকে লোক ছুটে আসে শনি মঙ্গলবারে। ভর দুপুরে ভরটা হয়। শ্রোতা বললেন, তাই শুনেই তো আসছি, আগামীকালই তো মঙ্গলবার। তা বলছেন লোকে ফল পায়? বক্তা গম্ভীর হয়ে গিয়ে বলেন, অবিশ্বাসীরা কি পায় না পায় জানি না, তবে বিশ্বাসীরা পায়। না পেলে মাত্রই কিছুদিনের মায়ের পাকা দালান উঠত না, মন্দির গাঁথা হয়ে যেত না। মায়ের কৃপায় এই জায়গাটায় কি রমরমা হয়ে যাচ্ছে। শনি মঙ্গলবার তো প্রায় মেলার বাজার বসে যায়, রিক্সাওয়ালারা ডবল দর হাঁকে। আর এই তো দেখছেন, বাস এতটা অব্দি আসতো না, এখন আসছে। পুজো কি উনি করেন? কে, পরাণ বাবা? দেখুন, বিধিবদ্ধভাবে পুজো করা তো ওনার পক্ষে সম্ভব নয়। কখন কিভাবে থাকেন, ঠাকুর রামকৃষ্ণের ধরনের আর কি। পূজারী একজন আছে, শুনতে পাই ওনার পূর্বজীবনে কোনো আত্মীয়, সপরিবারই আছেন। তার স্ত্রী ভোগে রান্না টান্না করেন, আর তার 2টি পুত্র ফুল তোলা ইত্যাদি ছাড়াও ঔষধ প্রস্তুত করেন। ঔষধ? হ্যাঁ, ঔষধ প্রস্তুত করতে হয় বই কি। ঘরের সময় যার যা ব্যাধি শোনেন আর ঔষধের নাম করে যান, অনেকটা আয়ুর্বেদের মতো। ওই পুত্ররা তা লিপিবদ্ধ করতে থাকে। পরে পরাণ বাবা মায়ের কাছে জেনে নেন সেই সব দৈব ওষুধের বিধিবিধান। মাদুলিও তো দেন শুনেছি। হ্যাঁ, সেও স্বপ্নাদ্য, অব্যর্থ কার্যকরী। এই যে এসে গেলাম, একটু হাঁটলেই। হুড়মুড়িয়ে লোক নামতে লাগলো। সাধন কবরেজ নামলেন প্রায় স্বপ্নাচ্ছন্নের মতোই। কে এই পরাণ বাবা? কার কথা বলছে এরা? সাধন কি ভুল করে অন্য কোনো গ্রামে? কিন্তু এই তো সেই জোড়া নিম গাছের কাছে চালতে বেরিয়া পোস্ট অফিস, আর পরাণ নামটাও বড় পরিচিত। তবে এই যাত্রী দলের কেউই সাধনের পরিচিত নয়, এবং সাধনকেও কেউ চিনতে পারল না। সাধন ওদের দলের সঙ্গেই চললেন। একজন বলে উঠল, ওই যে সামনেই মায়ের পুষ্করিণী, ওর জলেই মায়ের ভোগ রান্না হয়। গ্রামের কেউ ওই পুকুরে হাত পাটি পর্যন্ত ধোয় না, গা ঠেকাই না, শুধু ওই সিঁড়ি থেকে হাত বাড়িয়ে পানীয় জল নেয়। এই জলেরও অনেক গুণ। সাধন অবাক হয়ে দেখলেন, এই সেই মণ্ডল পুকুরটা, যেটা প্রায় দিঘি তুল্যই বড়, এবং সাধন যার জলে বাসন ধোয়া, কাপড় কাচা, ময়লা কাজ করতে নিষেধ করায় গ্রামশুদ্ধ লোক খাপ্পা হয়ে উঠেছিল। নিষেধ মানার প্রশ্ন তো ওঠেই না। এখন দেখলেন জল কাকচক্ষু। একটা বাঁশের খুঁটির গায়ে সাইনবোর্ড লটকানো রয়েছে, মায়ের ভোগ রান্নার পুষ্করিণী। দয়া করিয়া ওখানে হাত মুখ ধুইবেন না, কেবলমাত্র পানীয় জলের জন্য। সাধন সত্যিই আচ্ছন্নের মতো এগিয়ে চললেন। সত্যি কি সেই পরাণ? সে কি এমন অদ্ভুত কর্মা?
এগিয়ে যান মহামায়া আয়ুর্বেদ ভবনের দিকে। না, এখন আর ও নাম নয়, নামটাকে একটু অল্টারেশন করে নাম রাখা হয়েছে মহামায়া আয়ুবৃদ্ধি ভবন। তো মনুষ্য জীবনের একমাত্র কাম্যই তো ওই আয়ুবৃদ্ধি। সামান্য পরিবর্তনে কি অসামান্য শব্দ। ভিড়ের সঙ্গেই চলে এলেন সাধন, দেখলেন সেই মোড়ের মাথাতেই নতুন পাকা দালানের সামনেও ভিড়। তাকে কেউই চিনতে পারল না বা তাকিয়েও দেখল না, কারণ তখন পরাণ বাবা পুজো অন্তে চরণামৃত বিতরণ করছেন। হ্যাঁ, এদিকে ওদিকে বিস্তর চেনা মুখ দেখা যাচ্ছে এখন। সেই পাঠশালার ছেলেগুলোও হাজির, চরণামৃতর জন্য কারাকারি লাগিয়েছে। দেখে অবাক হলেন পোস্টমাস্টার অভয়চরণ ঘোষও দাওয়ার একধারে। কিন্তু সাধনকে চিনবে কে? সকলেই তো পরাণ বাবা মুখী। কিন্তু চিনল, একজন চিনল, অথবা চিনলেন। স্বয়ং পরাণ বাবাই হঠাৎ হাতের পাত্রটা নামিয়ে রেখে দাওয়া থেকে নেমে এসে সাধনকে দু হাতে জড়িয়ে আকুল গলায় বলে উঠলেন, ওরে তুই এসেছিস? এতদিনে সময় হলো? আমি যে জন্ম জন্মান্তর তোর পথ চেয়ে বসে আছি। চল চল, ভেতরে চল, কত জন্মের কথা জমানো আছে রে। কারো দিকে না তাকিয়ে সাধনের মাথাটা মুখটা দু হাতে চেপে নিজের বাণী নামাঙ্কিত নামাবলীর কোণ নিয়ে প্রায় ঢেকে দিয়ে ভেতরে ঢুকে গেলেন মহাসাধক পরাণ বাবা। জটা মাথা থেকে খসে মাটিতে গড়াগড়ি, সাষ্টাঙ্গে শুয়ে পা আঁকড়ে ধরেছেন পরাণ বাবা, আর মুখ ঘষ্টাচ্ছেন। তুই তো কালির জন্য আমায় সাত ঘা জুতো মারুন কর্তা, কিন্তু এছাড়ার উপায় দেখলুম না। সাধন বললেন, পা ছাড়, ন্যাকামি রাখ। নাটক তো বেশ জমিয়ে তুলেছিস দেখছি। তোর ভেতরে যে এত ক্যাপাসিটি ছিল তা তো জানতাম না। পরাণ উঠে বসে কাতর বচনে বলে, আমি কি জানতুম ছাই? তবে করি নাই বেশি কিছু, শুধু স্রোতের জলে গা ভাসিয়ে নিজেকে ছেড়ে দিয়ে এগিয়ে চলেছি মাত্র। কিন্তু কর্তা, আপনিই তো বলেছিলেন মুখ্যদের ভালো করতে গেলে ছল কৌশল সবই অবলম্বন করতে হয়। তো দেখুন কর্তা, তখন মুখ্যরা বলতো সহজ সুস্থ মানুষগুলানকে ধরে ধরে রুগী বানানোর তাল কবরেজ মশায়। অথচ ক্রমশ তো দেখছি শুধু এ গ্রাম কেন, 7 গ্রামের সবাই রুগী, ছেলে বুড়ো মেয়ে পুরুষ সব ছুটে আসছে মাধুরী নিতে আর ভরের সময় রোগ ব্যাধির কথা জানান দিতে। তো শুধু রোগ ব্যাধি কেন, এখন তো আরো লাইন খুলতে বাধ্য হতে হচ্ছে। জমি নিয়ে মামলা, চাকরি, এক্সামিনেশনে পাস, মেয়ের বিয়ে, সংসারে অশান্তি, সব নালিশ শুনতে হয়। সাধন একটু তিক্ত কৌতুকের গলায় বলেন, তারও সমাধান করে দেন বোধহয় মহাপুরুষ পরাণ বাবা। বলেছি তো কর্তা, আমায় 7 জুতো মারুন, 14 ঘা মারুন, কিন্তু একটা ভালো ফল হয়েছে। দৈব বলেই সবাই ভক্তি করে ওষুধ খায়, আর তার নিয়ম পালনও করে নিষ্ঠা ভক্তির সঙ্গে। পান্তা বন্ধ তো পান্তা বন্ধ, শাক কম্বল বন্ধ তো শাক কম্বল বন্ধ, হাঁসের ডিম, কয় চিংড়ি, ঘেনি ক্যাকড়া এসব বন্ধ তো বন্ধ। নড়চড় করে না। তবে আমার বিদ্যে আর কতদিন চালাবো কর্তা? এবার আপনি এসে গেছেন, হাল ধরুন। লুটিয়ে দিই, কবরেজ মশাই তীর্থ ভ্রমণ সেরে ফিরে এসেছেন মৌনী বাবা হয়ে। বাইরে একখানা গেরুয়া পরে মৌনী হয়ে থাকবেন কিছুক্ষণ, তারপর ঘরে এসে। সাধন এখন সরস কৌতুকের হাসি হেসে ফেলে বলেন, তার মানে তোর নাটকে আমাকেও একটা পাঠ দিতে চাইছিস? আগে 21 কা জুতো মারুন কর্তা। হত পেরে ওঠা যাবে না রে পরাণ, জুতো ছিঁড়ে যাবে। তো ওই হুজুরিটিকে আগে আমার বড় ভগ্নিপত, আপনি চলে যাবার পরে দিদিকে এনে ফেললুম, বেকার স্বামী আর ছানাপোনাগুলো সমেত। ওদের মধ্যেই কুমোরটুলি থেকে মা কালী চলে এলেন ট্রাঙ্কের মধ্যে খরচাপা দিয়ে। তারপর আর কি? হ্যাঁ, শুনেছি। বাসে তো দুটো দালালও রেখেছিস পরাণ বাবার মহিমা প্রচার করতে। ও ছাড়া প্রচারের উপায় নাই কর্তা। 28 কা। ন্যাকামি রাগ পরাণ। তবে একটা জিনিস দেখলাম, মণ্ডল পুকুরটাকে আর কেউ নোংরা করছে না। করবে? এত সাধ্যি মায়ের ভোগ রান্নার পুকুর না, সেখানে সব বেটা বেটি খুব খাঁটি। তার মানে? সাধন একটু সশব্দ হাসি হেসে বলেন, তার মানে সাধন বুদ্ধির থেকে অনেক পাকা বুদ্ধি পরাণ বাবা। নারী জ্ঞান প্রবল, রোগ নির্ণয় ক্ষমতা দারুণ, আর দাওয়াই বাতলাতে ওস্তাদ। চালিয়ে যাবা, পারিস তো ঝাড়ফুঁকটাও শিখে নে। দেশ থেকে যখন মাদুলি, কবচ, স্বপ্নাদেশ, দৈব অলৌকিক ঝাড়ফুঁক বিতরণ করা যাবে না, তখন বিতরণ কি কর্তা? দিন দিন বাড়ছে, বই কমছে না।
রাজজ্যোতিষী, মহাজ্যোতিষী, মেয়ে জ্যোতিষী এসবের কি রমরমা বাড়ছে দেখেছেন? তবে আর কি, তোদেরই জয় জয়কার। ফিরতি বাস কখন রে? সে কি কর্তা, চলে যাবেন? চলে যাব না তো কি, তোর নাটকে মৌনি বাবার পাঠ প্লে করতে থাকবো? পরাণ বাবার রাজ্যপাঠ পরাণ বাবারই থাক। ক্রমশ তার জয় জয়কারে ধাক্কায় মহাকালীর মহামন্দির গড়ে উঠুক। হেরো পাটিকে দলে রাখতে নেই রে। বেরিয়ে পড়েন। কর্তা, কোথায় যাবেন এখন আগে? ভাবছি কাশি গিয়ে বাড়িতেই বসি, যদি একখানা কাপড়ের দোকান টোকান দিতে পারি। হন হন করে এগিয়ে যান সাধন কোবরেজ। শেষ হলো সাধন বদ্যির গপ্প। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে আমার পাঠ করা অনেক গল্প উপন্যাস রয়েছে। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যান্য গল্প উপন্যাসগুলিও সময় করে শুনে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।